আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা প্রিভিয়াস ক্লাসে আমাদের হচ্ছে তোমাদের কোর্স জিলটা মোটামুটি খুব ভালোভাবে তোমাদের পড়ানো হয়েছিল। এখন হচ্ছে আমরা আমাদের মেইন যে টপিক অর্থাৎ হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুসমূহ এই পার্টটাতে আসবো। এখানে হচ্ছে আমরা বিভিন্ন অর্গানেলস যেগুলো হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের বোর্ডে আসার মতো মেইনলি ওগুলো হচ্ছে আমরা খুব ভালো করে পড়বো। আচ্ছা, তাহলে আমাদের সাইটোপ্লাজমেও বিভিন্ন অঙ্গাণুর মধ্যে সর্বপ্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের রাইবোজোম। আমরা সবাই জানি রাইবোজোম কি জিনিস, মোটামুটি আমরা এসএসসিতে একটা বেসিক ধারণা নিয়ে আসছি অ্যাকচুয়ালি আমাদের রাইবোজোমটা কি। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমাদের কি কি জিনিস লাগবে আমরা আরেকবার দাগাই ফেলি। সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম হচ্ছে সংজ্ঞাটা লাগবে। ওইটা আমি একটু মার্কেট অন করি। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমাদের সংজ্ঞাটা লাগবে। সেটা কি আমাদের আমরা সবাই জানি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান কিংবা অন্তঃপ্লাজমীয় জালিকা, অনেকে আমরা এটা চিনি না অ্যাকচুয়ালি। অন্তঃপ্লাজমীয় জালিকা মানে হচ্ছে আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে মিন করা হচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা সবাই পড়ছি, তাই না? সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় মেইন কাজ কি রাইবোজোমের আমরা জানি না, সেটা কি প্রোটিন সংশ্লেষণ, তাই না? তাহলে হচ্ছে কি সাইটোপ্লাজম মুক্ত অবস্থায় বিরাজমান কিংবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ করে তাকে আমরা কি বলতেছি? রাইবোজোম বলতেছি। আচ্ছা, তাহলে রাইবোজোম অত্যন্ত ক্ষুদ্র এবং কি প্রায় গোলাকার। আচ্ছা, তাহলে নর্মাল হচ্ছে রাইবোজোম হচ্ছে দুই রকম থাকতে পারে, একটা হচ্ছে কি অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে থাকতে পারে কিংবা মুক্ত অবস্থায় থাকতে পারে। আচ্ছা, এর ভিত্তিতে আবার রাইবোজোম দুই টাইপের আছে, একটা হচ্ছে অমসৃণ আছে, একটা হচ্ছে মসৃণ আছে, একটু পরে বলতেছি। বাট এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু লাইন আছে। আমরা জানি রাইবোজোম হচ্ছে আমাদের কি আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটার ক্ষেত্রে থাকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ লাইনটা, আমরা অনেকেই এটা মিস করি। সেটা কি, কেন রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। কেন রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হচ্ছে? খ নম্বরের একটা খুব ভালো একটা কোয়েশ্চেন, কেন সর্বজনীন অঙ্গাণু বলা হচ্ছে? বিকজ রাইবোজোমটা হচ্ছে আমাদের যে প্রোক্যারিওসাইট আর ইউক্যারিওসাইট অর্থাৎ আদিকোষ এবং প্রকৃত কোষ দুইটাতেই অ্যাভেলেবল থাকে, ঠিক আছে? এই জন্য কি বলা হচ্ছে? সর্বজনীন অঙ্গাণু বলা হচ্ছে। আরও কিছু ইম্পর্টেন্ট পড়া আছে এই রাইবোজোমের মধ্যে, যেটা আমাদের কি আছে, রাইবোজোম কি ধরনের আমাদের টাইপ আছে? দুই রকম টাইপ আছে, একটা আমরা জানি 70S টাইপ আছে, একটা কি আছে 80S টাইপ আছে, ঠিক আছে? 70S রাইবোজোম যেটা, সেটা কি আদিকোষের একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তোমাকে যদি বলে আদিকোষকে আমি কিভাবে শনাক্ত করবো, একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আদিকোষের রাইবোজোমে কি থাকে? 70S থাকে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে 80S থাকে। আচ্ছা, এখন একটা তোমার কোয়েশ্চেন করতে পারে পলিজোম বা পলিরাইবোজোম জিনিসটা কি? পলি মানে তো আমরা সবাই জানি পলি মানে কি অনেকগুলো একসাথে, তাই না? পলি মানে কি ছিল? অনেকগুলো একসাথে। দ্যাট মিনস পলিজোম মানে হচ্ছে যখন অনেকগুলো রাইবোজোম একসাথে মুক্তার মালার মতো অবস্থান করে। ইমাজিন করো তুমি হচ্ছে এরকম করে একটা কাইন্ড অফ রাইবোজোম দেখতেছো, তাই না ভাইয়া? এই টাইপের একটা রাইবোজোম দেখতেছো। সো এটা কাইন্ড অফ একটা মুক্তার মালার শেপ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটাকে কি বলা হচ্ছে? পলিরাইবোজোম কিংবা পলিসোম বলা হচ্ছে, ঠিক আছে? সো পলিজোম বা পলিরাইবোজোম আমরা কি আশা করি পারবো। আচ্ছা, তাহলে আরেকটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে, সেটা ইকোলাই। ইকোলাই মানে হচ্ছে এসকেরিশিয়া কোলাই, ঠিক আছে? এসকেরিশিয়া কোলাই, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের তার মোট শুষ্ক ওজনের 22%ই কি আছে? রাইবোজোম। দ্যাট মিনস আমি বুঝতে পারতেছি রাইবোজোম যেহেতু বেশি আছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে রাইবোজোম বেশি আছে তার মানে কি হেল্প পাচ্ছি? একটাই হেল্প পাচ্ছি, তার প্রোটিন সংশ্লেষণ অনেক বেশি হচ্ছে, ঠিক আছে? প্রোটিন সংশ্লেষণ যত বেশি হবে তার বিপাকে সবকিছুই তো তার বেশি হবে, তাই না? আচ্ছা, তাহলে রাইবোজোমের শুষ্ক ওজনের 20% কি আছে আমাদের? 22% কি আছে আমাদের? রাইবোজোম আছে। আচ্ছা, এখন আমরা কিছু বিজ্ঞানীর নাম পড়তে হবে, যেহেতু আবিষ্কার পড়তে হচ্ছে বিজ্ঞানীর নাম পড়া লাগবে। দুই তিনটে বিজ্ঞানীর নাম পড়বো, জাস্ট দুইটা পড়বো আমরা। একটা হচ্ছে আলবার্ট ক্লড পড়বো, আলবার্ট ক্লড পড়বো। উনি কি করছে? উনি হচ্ছে কি করছে? যকৃৎ কোষের সাইটোপ্লাজম, গুরুত্বপূর্ণ এটা দাগাও, যেটা যেটা আমি দাগাবো সেটা দাগাবা, ঠিক আছে? আলবার্ট ক্লড কি করছে? যকৃৎ কোষের সাইটোপ্লাজমকে পৃথক করে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাইছে, বাট উনি অ্যাকচুয়ালি শিওর ছিল না ওয়েদার এগুলো কি রাইবোজোম ছিল নাকি অন্য কিছু ছিল। সো উনি এগুলোর নাম কি দিছে? মেইনলি মাইক্রোসোম দিছে। ওগুলো মেইনলি আমার কি ছিল? রাইবোজোম ছিল। সো পরে বিজ্ঞানী জর্জ পেলেট, আমরা যেটাকে রাইবোজোম বলতেছি, উনি মেইনলি এটার কি করছে? নামকরণ করছে। সো এই দুইটা বিজ্ঞানীর নাম আমার কিন্তু লাগবে। একটা কি আছে? আলবার্ট ক্লড আছে, একটা কি আছে আমাদের? জর্জ পেলেট আছে। তাহলে জর্জ পেলেটই কি করছিলেন? রাইবোজোম নামকরণ করছিলেন। বাট আমরা এসএসসিতে পড়ছিলাম কি জর্জ পেলেটই কিন্তু আবিষ্কার করছেন, বাট এটা অ্যাকচুয়ালি রং। আচ্ছা, তারপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হচ্ছে আমাদের রাইবোজোমকে কি বলা হচ্ছে? রাইবোজোম হচ্ছে কি রাইবোনিউক্লিয় প্রোটিন কণা, ঠিক আছে? রাইবোনিউক্লিয় প্রোটিন কণার জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজম, এই তিন জায়গায় হচ্ছে আমাদের মেইনলি রাইবোজোমটা উপস্থিত থাকে। আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আরএনএ আছে, তারপর কি ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আরএনএ আছে, নিজস্ব রাইবোজোমও থাকবে, ঠিক আছে? এবং কি আমরা রাইবোনিউক্লিয় প্রোটিন কণা এবং নিউক্লিওপ্লাজম তো অবভিয়াসলি আছেই। সো এই তিনটাকে মিলে কি বলা হচ্ছে? তিনটাতে উপস্থিতির উপর ভিত্তি করে তাই কি বলা হচ্ছে? রাইবোনিউক্লিয় প্রোটিন কণা। এটাকেই হচ্ছে মেইনলি কি নাম দিয়েছে? রাইবোজোম নাম দিয়েছে এই কারণে, ঠিক আছে? যদি একক হিসেবে অবস্থান থাকে, ধরো আমি বলছি না রাইবোজোম হচ্ছে নরমালি অনেকগুলো একসাথে থাকে, ঠিক আছে?
যদি একক একটা রাইবোসোম থাকে তাকে আমরা কি বলবো, মনোসোম বলবো, তাই না? একক হলে মনোসোম আর অনেকগুলো হলে পলিসোম, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা আছে, যদি ধরো দুই রকম আছে, একটা হচ্ছে ধরো আমাদের মাইটোকন্ড্রিয়া কিংবা প্লাস্টিডের রাইবোসোম অবস্থান করতে পারে, তাই না? আরেকটা হচ্ছে ধরো সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় রাইবোসোম অবস্থান করতেছে, তার ভিত্তিতে কিন্তু তাদের নামের একটু ডিফারেন্ট আছে। যদি আমাদের সাইটোপ্লাজমে কোনো রাইবোসোম অবস্থান করে, খুবই সিম্পলি আমরা বলতে পারি তাহলে তার নাম কি হবে, সাইটোরাইবোসোম, তাই না? সাইটোরাইবোসোম হবে। আর যদি আমাদের কি মাইটোকন্ড্রিয়াতে কোনো অবস্থান করে, মাইটোকন্ড্রিয়াতে রাইবোসোম অবস্থান করে, তাকে আমরা কি বলবো, কি মাইটোরাইবোসোম, একদম সিম্পলি, মানে নাম অনুসারে দুই নাম করা হয়েছে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা প্রকারভেদ পড়বো। প্রকারভেদটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং অনেকে আমরা জিনিসটা বুঝি না। এই যে আমি বলতেছি না, রাইবোসোমকে দুইটা টাইপে আলাদা করা হয়েছে, একটা হচ্ছে 70S রাইবোসোম, একটা হচ্ছে 80S রাইবোসোম, ঠিক আছে? 70S রাইবোসোমটা হচ্ছে আমাদের আদি কোষে থাকে, আর 80S রাইবোসোমটা হচ্ছে আমাদের প্রকৃত কোষে থাকে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাইলে এখন হচ্ছে এই যে 70S 80S এগুলো আলাদা কিভাবে করছে, এগুলো হচ্ছে তাদের আকার এবং সেডিমেন্টেশন সহ। সেডিমেন্টেশন মানে কি, তারা কি পরিমাণ হারে অধঃক্ষেপণ হচ্ছে তার ভিত্তিতে হচ্ছে মেইনলি এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তাইলে এই যে 70S যেটা, এটা আবার দুই ভাগে ডিভাইডেড, অর্থাৎ হচ্ছে একটা 70S রাইবোসোম, ধর এটা একটা পুরো একটা রাইবোসোম, ঠিক আছে? রাইবোসোম মেইনলি এরকম একটা শেপ করে থাকে। এই রাইবোসোমটা হচ্ছে ধর 70S রাইবোসোম, এটা কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি আছে 50 এবং 30, অর্থাৎ 50 এবং 30S মিলে হচ্ছে কি 70S রাইবোসোম ফর্ম করতেছে। তাহলে এই 70S রাইবোসোমের সাথে আমি যদি তোমার এটা সামেশন করি, অর্থাৎ যোগ করে, তাহলে কিন্তু কত হচ্ছে, 80 হচ্ছে। বাট হয়েছে কি 70S রাইবোসোম, তার মানে মাথা রাখতেছো এটা হচ্ছে কি যোগ বিয়োগের নিয়ম কিন্তু মানতেছ না। তাহলে জিনিসটা কি ভাইয়া, জিনিসটা হচ্ছে আমি তোমাকে বলি, জিনিসটা হচ্ছে উনি বিজ্ঞানী ভ্যাটবার্গ নামে একজন বিজ্ঞানী ছিল, যিনি মেইনলি হচ্ছে সেন্ট্রিফিউজ কাজটা করছে, ঠিক আছে, বা অধঃক্ষেপণের কাজটা করছে। উনি কি করছে, উনি হচ্ছে ধরো 50S রাইবোসোমকে একবার সেডিমেন্ট করছে, দেন 30S রাইবোসোমকে একবার সেডিমেন্ট করছে কিংবা অধঃক্ষেপণ করছে, দেন দুইটাকে যখন একসাথে তোমার সেডিমেন্ট করছে তখন তুমি 70S রাইবোসোমের কি বৈশিষ্ট্যগুলো পাইছে, ঠিক আছে? অর্থাৎ 70S এর মতো করে কি আবার 70S কে তোমার কি সেডিমেন্টেশন করছে, 70S কে করে হচ্ছে এই দুইটা পাইছে। সো বিষয়টা বুঝতে পারছো কোন দিক থেকে আসছে, ঠিক আছে? এটা কিন্তু যোগ বিয়োগ হিসেবে আসে নাই, উনি হচ্ছে সেডিমেন্ট করে করে আলাদা করে করে দুই ভাগে আলাদা করছে, ঠিক আছে? আবার উনি সেম ওয়েতে 60-40 যখন করছে তখন 80S রাইবোসোম পাইছে, ঠিক আছে? অর্থাৎ 60-40S মিলে কোনটা ফর্ম করে, 60-40S সাব ইউনিট দুটো একসাথে এসে 80S রাইবোসোম ফর্ম করে, যেটা হচ্ছে আমাদের কি প্রকৃত কোষের বৈশিষ্ট্য। আর 70S কার বৈশিষ্ট্য, আদি কোষের বৈশিষ্ট্য। এই এস জিনিসটা কি, এস মানে হচ্ছে বিজ্ঞানী ভ্যাটবার্গের নাম অনুসারে হয়েছে, ঠিক আছে? ভ্যাটবার্গের নাম অনুসারে হয়েছে, ঠিক আছে? ওনার নাম অনুসারে এটাকে সেডিমেন্টেশন, অর্থাৎ ওই যে তোমার এস নামটা ধারণ করা হয়েছে, ভ্যাটবার্গ ইউনিট বলা হচ্ছে, অর্থাৎ কি লেভেলের হারে অধঃক্ষেপণ হচ্ছে। এটা লাইনটা একটু পড়িও, সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে কি বলে, ভ্যাটবার্গ একক বলে। দ্যাট মিনস বুঝতে পারতেছো তাদের অধঃক্ষেপণের হারের উপর ভিত্তি করে তাদেরকে 70S 80S ভাগ করা হয়েছে, এবং 70S 80S এর প্রত্যেকটা আলাদা করে কি আছে, সাব ইউনিট আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে রাইবোসোম আমরা প্রকারভেদ পারবো না, এখন হচ্ছে আমরা পড়বো আকৃতিটা। আকৃতি অত বেশি গুরুত্বপূর্ণ আকৃতির মধ্যে শুধু একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে কি দিয়ে গঠিত হয়। একটা রাইবোসোম আমরা সবাই জানি, রাইবোসোম মানে প্রোটিন, রাইবোসোম মানে প্রোটিন, আর এটা কি আছে RNA, অর্থাৎ কি রাইবোসোমাল RNA। যখন আমরা RNA-টা বিস্তারিত পড়বো তখন এটা খুব ভালো করে বুঝতে পারবা। বাট মাথায় রাখবা, রাইবোসোমের মধ্যে যে RNA উপস্থিত থাকে তার আলাদা একটা আইডেন্টিটি আছে, সেটাই কি বলা হচ্ছে, রাইবোসোমাল RNA বলা হচ্ছে, কিংবা সংক্ষেপে আমি কি বলতে পারি, rRNA বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার চওড়ায় হচ্ছে 22 ন্যানোমিটার এবং উচ্চতায় হচ্ছে 20 ন্যানোমিটার। এই জিনিসটা জানা লাগবে, এখানে আর কিছু জানা লাগবে না, ওকে? আচ্ছা, তারপর আমরা হচ্ছে এই যে আমাদের জীবের যে তোমার থ্রোরাফলি যে প্রোটিন সংশ্লেষণ করতেছে তার কিন্তু তিনটা প্রক্রিয়া আছে। অর্থাৎ হচ্ছে একটা জীব আমরা জানি রেপ্লিকেশন করে, তাই না? রেপ্লিকেশন কিন্তু আমরা পড়ছি। অর্থাৎ রেপ্লিকেশন কি করতেছে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করতেছে, তারপর কি করতেছে, ওই ডিএনএ থেকে mRNA তৈরি করতেছে কিংবা RNA তৈরি করতেছে, অথবা দুইটা ডিএনএ কিরকম ছিল, দুইটা এরকম স্ট্রেন ছিল না একসাথে, ওই দুইটা স্ট্রেন থেকে একটা স্ট্রেন তৈরি করতেছে, অর্থাৎ একটা মানে কি সুতার মতো তৈরি করতেছে। সো ওইটাকে আমরা কি বলবো, ট্রান্সক্রিপশন, তাই না? ডিএনএ থেকে RNA তে কপি হওয়াটাকে আমরা কি বলতেছি, ট্রান্সক্রিপশন বলতেছি। অর্থাৎ ডিএনএ যেসব রাসায়নিক তথ্য ছিল, অর্থাৎ ইনফরমেশন ছিল, ওগুলো RNA তে কপি হওয়াকে কি বলি, ট্রান্সক্রিপশন বলি। ওই RNA এর কপিগুলোকে যদি আমরা কি হয়, এগুলো RNA-টা তোমার কি হয়, যদি রাইবোসোম থেকে যদি কি আসে সাইটোপ্লাজমে চলে আসে, দেন যেটা আমার প্রোটিন সংশ্লেষণ করতেছে তাকে আমরা কি বলবো, ট্রান্সলেশন। তাহলে তিনটা ধাপ আছে, একটা কি আছে, একটা রেপ্লিকেশন আছে, দেন ট্রান্সক্রিপশন আছে, দেন ট্রান্সলেশন আছে। এগুলো কিন্তু হিউজ তোমার কি বড় করে পড়া আছে, বড় করে বুঝার মতো ইস্যু আছে, এগুলো চ্যাপ্টার লাস্টে আমরা পড়বো। জাস্ট এখন জেনে রাখো, তাহলে ট্রান্সক্রিপশন কি ছিল, mRNA তে কপি করা বা RNA তৈরি করা। ওই RNA থেকে সেটা কি করবে,
তোমার নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে গিয়ে রাইবোজোমের ভিতরে যাবে। রাইবোজোমের ভিতরে কি তৈরি হয় আমরা বলছি না, রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। দ্যাট মিনস হচ্ছে এই যে তোমার স্ট্রেনটা হচ্ছে কি রাইবোজোমের ভিতর দিয়ে যাবে এবং কি প্রোটিন তৈরি করবে। সো আলটিমেটলি প্রোটিন তৈরি হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে। সো এই মাধ্যমে হচ্ছে কি ডিএনএ থেকে আলটিমেটলি প্রোটিন তৈরি হয় আর কি। এটাকে সেন্ট্রাল ডগমা বলা হয়, অর্থাৎ কি জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে কি আমাদের পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতেছে এক কথায় বলতে গেলে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখান থেকে আর কিছু পড়তে হবে না, পরেগুলো পরে পড়াবো। রাসায়নিক গঠনে দাগাও। রাসায়নিক গঠন আমরা সবাই জানি, রাসায়নিক গঠনে কি আছে, রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন এবং আরএনএ, আমরা সবাই জানি, ঠিক আছে। এদের অনুপাত কিন্তু সেম থাকে, অর্থাৎ দুইটা সেম অনুপাতে থাকে, 1:1 অনুপাতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে তোমরা পড়তে পারো বা নাও পড়তে পারো। 70s যেটা 70sটা হচ্ছে তোমার কি, 70s হচ্ছে কি 23s 16, আমি এটা এবার মুখস্থ রাখলাম 23 16 5, এই মানে 3টা আরএনএ থাকে, ঠিক আছে। ওইটা যেটা পড়ছি 50-30 ওইটা তো সাব ইউনিট ছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে আরএনএ, ঠিক আছে। অর্থাৎ যেটা 70s ওইটাতে 3 মানের আরএনএ থাকে, কি কি থাকে 23 16 5। আর যেটা আমাদের আর কি থাকে 52 প্রকার প্রোটিন অণু থাকে। অর্থাৎ আমি পড়ছি তো একটা রাইবোজোমের মধ্যে কি কি গঠন থাকে, একটা প্রোটিন থাকে আর আরএনএ থাকে। তাহলে আরএনএ কয় রকম আছে, 3 রকম আছে 70s এর ক্ষেত্রে, আর 52 প্রকার প্রোটিন আছে। আর 80s এর ক্ষেত্রে কি আছে 28 18 5.8 আর 5, আমি এভাবে মুখস্থ রাখতাম আর কি, 28 18 5.8 আর 5, এই 4 মানের আরএনএ আছে এবং কয় প্রকার প্রোটিন অণু আছে, 80 প্রকার প্রোটিন অণু আছে। সো তোমার এটা লাগবে। এই দুইটার চেয়ে যেটা খুব বেশি লাগবে সেটা হচ্ছে কি রাইবোজোমের মধ্যে কিছু মেটাল পদার্থ থাকে, সেগুলো কি কি আমাদের কিছু হচ্ছে ধাতব আয়ন থাকে আর কি। সেটা কি ম্যাগনেসিয়াম থাকবে, ক্যালসিয়াম থাকবে আর কি ম্যাঙ্গানিজ থাকবে। এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা অনেকবার এমসিকিউতে আসছে, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আর কি ম্যাঙ্গানিজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এই জিনিসটা দেখে মোটামুটি বুঝতে পারতেছি না। এই দেখো এটা হচ্ছে একটা প্রকৃত কোষের রাইবোজোম। দ্যাট মিনস তার কি থাকবে 60s থাকবে আর 40s থাকবে। এই দেখো একটা সাব ইউনিট হচ্ছে 40s, নিচে সাব ইউনিট হচ্ছে 60s, ঠিক আছে। দুইটা মিলে হচ্ছে 80s ফর্ম করছে, বুঝতে পারছো। এখন হচ্ছে রাইবোজোমের কাজটা আমি বিস্তারিত তোমাকে বলতেছি না, যখন তোমাকে ট্রান্সলেশন পড়াবো তখন কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে অ্যাকচুয়ালি রাইবোজোম কি করতেছিল। রাইবোজোমের অ্যাকচুয়ালি কাজই হচ্ছে ট্রান্সলেশন করা, ঠিক আছে। সো ট্রান্সলেশন মেনলি কিভাবে করে, অর্থাৎ বাইর থেকে হচ্ছে ওর এখানে বাইর থেকে হচ্ছে এম করে একটা, এই যে দেখো তোমার বাইর থেকে হচ্ছে এম করে, ওই যে তোমাকে বললাম না এমআরএনএ যেটা একটা তোমার সুতা আছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো, এটা হচ্ছে কি এখানে ভিতরে ঢুকবে, ঠিক আছে। এখানে ভিতরে ঢোকার পরে প্রোটিন সংশ্লেষণ শুরু হবে। এখানে অনেকগুলো প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার ফলে আলটিমেটলি এদিকে প্রোটিনটা সংশ্লেষণ হয়ে নিচ দিয়ে বের হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে কি করতেছে রাইবোজোম প্রোটিন তৈরি করতেছে। এই ধাপগুলো হচ্ছে বিস্তারিত অনেক পড়া আছে, এগুলো আমরা চ্যাপ্টার লাস্টে পড়াবো অ্যাকচুয়ালি। জাস্ট এখন জেনে রাখো কি করতেছে, প্রোটিন তৈরি করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানার বিষয় আছে, এই যে ভাই সাব ইউনিট এগুলো কখন থাকে কিংবা পরিপূর্ণ একটা রাইবোজোম কখন থাকে, মাথায় রাখতে হবে যখনই প্রোটিন সংশ্লেষণের সময় আসবে, সবসময় কিন্তু থাকবে না। কখন আসবে, যখনই প্রোটিন সংশ্লেষণের সময় আসবে তখনই কিন্তু কি দুইটা সাব ইউনিট একসাথে হয়ে তোমার কি তৈরি করতেছে, প্রোটিন তৈরি করবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ নর্মালি সাব ইউনিটগুলো আলাদা থাকবে। যেই মাত্র মনে হচ্ছে ওর আমার প্রোটিন সংশ্লেষণ করার দরকার আছে, যে মাত্র মনে হচ্ছে আমার এই বৈশিষ্ট্যটা এখন প্রকাশ করতে হবে। আমরা জানি জীবের বৈশিষ্ট্য মানে কি প্রোটিন, তাই না? প্রোটিন মানে জীবের বৈশিষ্ট্য। তাহলে এই যখন ধর একটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা লাগতেছে কিংবা কোনো বিপাক ক্রিয়া করা লাগতেছে কিংবা কোনো এনজাইমের ক্রিয়া করা লাগতেছে, মানে সব কিছুই তো প্রোটিন, তাই না? তখনই কি করবে ট্রান্সলেশন প্রক্রিয়াটা হওয়ার জন্য, তখনই রাইবোজোম দুটো একসাথে হবে, তখনই কি এরা ATS রূপে প্রকাশ পাবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আমরা আসি খুবই গুরুত্বপূর্ণ রাইবোজোমের কাজ, খুব ভালো করে পড়বা। তেমন কোনো কাজই নাই, জাস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সবাই আমরা জানি সেটা কি প্রোটিন সংশ্লেষণ করা, তাই না? রাইবোজোমের কাজ কি প্রোটিন সংশ্লেষণ করা। এই কারণে রাইবোজোমকে কি বলা হচ্ছে, প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে। একটু পরে আমরা যখন পড়বো কার্বোহাইড্রেট, এই যে তোমার গোলগি বডি যখন পড়বো তখন দেখবা গোলগি বডি কি বলা হচ্ছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, গোলগি বডি কি বলা হচ্ছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। এটা একটু পরে বলবো, তো এখন জাস্ট বলে রাখতেছি আর কি। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি আদি কোষের ক্ষেত্রে 30-50, প্রকৃত কোষের ক্ষেত্রে 60-40 সবগুলো একসাথে মিলে ATS ফর্ম করতেছে এবং প্রোটিন সংশ্লেষণ শুরু করতেছে। এরা প্রোটিন সংশ্লেষণ ছাড়াও আরো কিছু কাজ করে, যেমন হচ্ছে এরা সাইটোক্রোম তৈরি করে। সাইটোক্রোম এটা হচ্ছে তুমি সালোক সংশ্লেষণ পড়ার সময় পড়বা, এরকম CYTF এরকম নামে একটা জিনিস পড়বা, সাইটোক্রোম F। এর কাজটা কি, এর কাজটা হচ্ছে তোমার ইলেকট্রন পরিবহন করা, কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করা, অক্সিডেটিভ ফসফোরাইলেশন জিনিসটা পড়বা, ঠিক আছে। কোষীয় শ্বসনে ইলেকট্রনটা পরিবহন করে, সো এটাও কিন্তু ওর একটা কাজ, ও সাইটোক্রোম তৈরি করে। আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে ও কি করে, গ্লুকোজের ফসফোরাইলেশন করে, ঠিক আছে। গ্লুকোজের কি করে, ফসফোরাইলেশন করে এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক করে। স্নেহ জাতীয় পদার্থে কি করে, বিপাক করে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে এই কাজগুলো কি, তিনটা কাজ করলে আমার মোটামুটি রাইবোজোমের কাজটা হয়ে যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রাইবোজোম থেকে আমার মোটামুটি আর কিছু তেমন একটা পড়তে হবে না।